বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 2344, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ৪, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বর্তমানে বগুড়া জেলার উপজেলা পর্যায়ে কোনো শিল্পকলা একাডেমি আছে কি না, থাকিলে তাহা কি, এবং কাহালু ও নন্দীগ্রাম উপজেলা শিল্পকলা একাডেমি স্থাপন করা হইবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2344 সংসদে উত্থাপিত হল। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন, বর্তমানে বগুড়া জেলা উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির নিজস্ব ভবন বা প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। তবে জেলার শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ মন্ত্রণালয়ের 5 বছর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 33টি জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণ এবং 10টি জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে 250টি উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্প গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এটা প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে প্রকল্প অনুমোদিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা দুটিতে শিল্পকলা একাডেমি স্থাপনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে মানুষের জীবন চলতে গেলে শুধু লেখাপড়ার মধ্যেই থাকতে চলবে না। লেখাপড়ার পাশাপাশি শিল্প, সংস্কৃতি এবং বিভিন্ন বিষয়ের সঙ্গে আমরা তো একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের আগামীর প্রজন্ম যারা বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নেটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে রক্ষার জন্য মাননীয় স্পিকার আমরা যদি ভালো কোনো উদ্যোগ গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বেঁচে যাব মাননীয় স্পিকার। তাছাড়া এই সন্তানগুলো কিন্তু ঘরে বসে থেকে তাদের জীবন এবং জীবিকা যেভাবে চালানোর চেষ্টা করছে, পরিবারের জন্য হেডেক হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, এই যে শিল্প সংস্কৃতি মন্ত্রণালয়কে আমি বলতে চাই যে আমরা এখন সংস্কৃতির নামে বিভিন্ন জায়গায় দেখছি যে অশ্লীল কিছু চলছে। মাননীয় মন্ত্রী অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আমরা চাই যে এই অপসংস্কৃতি বন্ধ করে যে এই যে নৃত্য এবং অশ্লীল যেগুলো চলছে, সমাজকে বেহাল্লাপনার দিকে নিয়ে যাচ্ছে, সেগুলো বন্ধর বিষয়ে সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, এবং এটা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক, যৌন আবেদনমূলক এই যে অশ্লীল যে এগুলো সংস্কৃতি, এটা আমাদের সৃষ্টি করা না। যখন একটা দেশে কোনো জাতীয় পুঁজি গড়ে ওঠে না, লুটেরা পুঁজি যখন দৌরাত্ম্য করে, তখন সেই দৌরাত্ম্যের সময় স্মাগলিংটা হয়ে যায় অবারিত। যদি স্মাগলিং করে লাভ হয়, ইন্ডেন্টি করে লাভ হয়, তাহলে হোয়াই দে উইল গো ফর প্রোডাকশান। আমি বলছি যে শিল্পপতিদের কথা। এবং লুটপাটের অর্থ দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। এভাবে শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংসস্তূপের উপরে এসে আমরা যখন এসছি, আমরা পরিবর্তনের চেষ্টা করছি। পরিবর্তনের চেষ্টা ব্যাপকভাবে করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেন আমাদের আগামী প্রজন্মের জন্যে। আমরা আগামী 19 তারিখ থেকেই সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে
হাই স্কুলে মানে তারপরে মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা পর্যায়ক্রমে প্রথমে প্রাইমারি স্কুলে সেখানে আমরা শিল্প সংস্কৃতি ক্রীড়া এবং আমাদের মানে তথ্য প্রযুক্তি পর্যটন আমরা যৌথভাবে আমরা কাজ করছি। এখানে আমরা যে সমস্ত উপজেলায় শিল্পকলা নেই, বগুড়ায় জেলাতে শিল্পকলা আছে, জেলার থেকে উপজেলাগুলো দেওয়া হয়, কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা এটা বলতে চাই, যদি অচিরেই যদি মাননীয় সংসদ সদস্য স্থানীয় ইউনোর সাথে আলাপ করে উপজেলা নির্বাহী অফিসারকে খাস জমি যদি ব্যবস্থা করতে পারেন, আমরা এই বছরই ওখানে শিল্পকলার মানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শুরু করতে পারবো। আর যতদিন সে না হচ্ছে আমরা উপজেলায় যে সমস্ত মানে ইউনো অফিস আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস নতুন একটা ভবন হয়েছে, সেখান থেকে আমরা একটা বা দুটো রুম নিয়ে আমরা শিল্পকলা কর্মকাণ্ড ওখানে শুরু করব। অতএব আমরা একদিকে যেমন শিল্প সংস্কৃতির বিস্তার চেষ্টা করছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার যে অর্থনীতি যে উদার মনোভাব নিয়ে তিনি যেভাবে মানে মানুষের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করছেন এবং সংস্কৃতিও সেখানে তার দৃষ্টিতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তার দৃষ্টিতে আমরা সবাই একসাথে ফাইট করে যাচ্ছি। আমরা বিজয়ী হব, আমরা জয় করব, ভয়ের কোনো কারণ নেই। এবং মাননীয় সংসদ সদস্য আমাদের এই অভিযাত্রার অংশীদার হিসেবে থাকবেন। আপনাকে ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন করবেন একটা বাগেরহাট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। বাগেরহাট জেলায় একটি 750 আসন বিশিষ্ট জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, যেটা 4 দল যখন বাংলাদেশের দায়িত্বে ছিল 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠার 1 বছর পর থেকেই এখানে সেই শিল্পকলায় দেয়ালে ফাটল দেখা দেয়। এখন পর্যন্ত সেখানে অপরিত্যক্ত অবস্থায় সেই ভবনটি রয়েছে, কিন্তু প্রশিক্ষণার্থী প্রায় 256 জন এখনও প্রশিক্ষণরত, যারা অন্যত্র তাদের প্রশিক্ষণ গ্রহণ করছে। এই ভবনটি 3 তলা বিশিষ্ট প্রশাসনিক প্রশিক্ষণ ভবন, যেটা নির্মাণ অত্যন্ত জরুরি। ইতোমধ্যেই কয়েকবার সার্ভে করে সেটাকে কন্ডেম ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে পানি প্রবেশ করার কারণে মূল্যবান মালামাল নষ্ট হয়েছে, সাউন্ড সিস্টেম লাইটিং ব্যবহার অনুপযোগী। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ভবনটি নতুন করে করার কোনো পরিকল্পনা আছে কিনা? যদি নতুন করে পরিকল্পনা না থাকে, দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই ভবনটা আমরা অচিরেই সেখানে আমাদের টেকনিক্যাল টিম আমরা ওখানে পাঠাবো, ইঞ্জিনিয়ারিং টিম, এবং দেখে করে আমরা দ্রুত এটাকে সংস্কারের চেষ্টা করব। এইটা হলো আমাদের মূল কথা। আমরা কন্ডেম করার আগে আমরা এইটাকে সংস্কার করে এর সমস্যার সমাধান করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা দ্রুততম সময়ের মধ্যে নেব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 5 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, 106 সাতক্ষীরা 2 তারকা চিহ্নিত প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করলাম। আমার উত্থাপনীয় বিষয় হলো, প্রশ্নের বিষয় হলো, ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাতক্ষীরা জেলায় সরকার কর্তৃক গৃহীত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কতটি মডেল মসজিদ নির্মিত হয়েছে, কতটি নির্মাণাধীন রয়েছে এবং এসব প্রকল্পে মোট কত অর্থ ব্যয় হয়েছে? এছাড়া জেলার বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নের লক্ষ্যে মন্দির নির্মাণ বা সংস্কারের জন্য সরকারের কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 5 সংসদে উত্থাপিত হলো। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নের জবাব দিচ্ছি। মাননীয়
সদস্যকে ধন্যবাদ জানাই। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলায় নির্মিত মডেল মসজিদের সংখ্যা 5টি, নির্মাণাধীন মডেল মসজিদের সংখ্যা 3টি এবং এইসব প্রকল্পে মোট ব্যয়িত অর্থ, এটা আমি লক্ষ টাকায় পড়ছি, 9,801.18 লক্ষ টাকা। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে 2025-26 অর্থ বছরে সাতক্ষীরা জেলার জন্য 8,72,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নের লক্ষ্যে মন্দির নির্মাণ এবং সংস্কারের কোনো পরিকল্পনা আপাতত নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। যে ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে সাতক্ষীরা জেলা হেডকোয়ার্টারে মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে এবং অধিগ্রহণের প্রক্রিয়াধীন, কিন্তু জেলা হেডকোয়ার্টার থেকে যেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে জায়গাটি অনেক দূরে, জনবসতিহীন, সেই এলাকায় কোনো জনবসতি নাই। এই জন্য সাতক্ষীরাবাসীর দাবি হলো মডেল মসজিদটি যেখানে করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাতক্ষীরা শহর থেকে 3 কিলোমিটার দূরে, সেখানে জনগণ থাকবে না এবং সেখানে মসজিদ চলবে না। এই জন্য আমার প্রশ্ন হলো যে মসজিদটি এই দূরবর্তী এলাকা থেকে জেলা হেডকোয়ার্টারে অর্থাৎ জেলার প্রাণকেন্দ্রে স্থাপন করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আগের উত্তরেই বলেছি যে সাতক্ষীরা 2 নির্বাচনী এলাকায় এই প্রকল্পের আওতায় 3টি মডেল মসজিদ আছে। জেলা মডেল মসজিদের জমি পাওয়া যায়নি, মাননীয় সদস্য যা বলেছেন। সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান এবং দেবহাটা মসজিদের মসজিদের উদ্বোধন করা হয়েছে। মাননীয় সদস্য যেটা প্রশ্নে বলেছেন যে জেলা হেডকোয়ার্টারের মডেল মসজিদ নির্মাণের যেহেতু এখনো পর্যন্ত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি এবং যেখানে ভূমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে সেটা অনেক দূরে, তো সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এই আশ্বাস দিতে পারি যে পুনরায় মাননীয় সংসদ সদস্যদের সাথে আপনার সাথে আলোচনা করে জেলা পর্যায়ে মডেল মসজিদটি কোন স্থানে নির্মাণ করা সকল জনগোষ্ঠীর জন্য, মুসলিম জনগোষ্ঠীর জন্য সুবিধাজনক হবে সেটা পুনর্বিবেচনা করে আবার ভূমি অধিগ্রহণের কাজটি শুরু করা যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ প্রসঙ্গে একটি সম্পূরক প্রশ্ন করবেন নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসলে আমাদের অনেক নবীন এরাই প্রশ্ন করবে, আমরা ওনাদের থেকে প্রশ্ন নেব। তো কিন্তু মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, 3, 4, 5 প্রশ্নে একটা বিষয় আমার সামনে আমি জেনে নিতে পারতাম, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে, আজকে এই সংসদে এই মুহূর্তে, তো ওনাকে একটা বিষয় আমি সকল সংসদ সদস্য জাতির জন্য জানা দরকার। বিগত 16টি বছরে এই মসজিদগুলোতে মডেল মসজিদের নামে অ্যাপয়েন্টমেন্টের নামে কি একটা ইসলামিক অ্যাপয়েন্টমেন্ট দেয় ওনারা, এই নামে 13 কোটি টাকার বাজেট মডেল মসজিদের জন্য 21 কোটি টাকা পর্যন্ত হয়েছে। তার উদাহরণ আমার নির্বাচনে, আর তখন আমি বিরোধী দল এমপি ছিলাম। এই বিষয়গুলো একটু তদন্ত করার দরকার। এই টাকাগুলো এত অপচয় হয়েছে যে এখন নতুন মসজিদের দরকার না, আগে যারা অতীতেই 13কে 21 করেছে এই বিষয়ে সব মসজিদগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমার উদাহরণ, আমার সেনবাগেরটা ঢোকা যায় না, পানি পড়ে। তো এই বিষয়গুলো আমি
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানবো যে এই বিষয়ে একটা তদন্ত করে যারা 13কে 21 করেছে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কিনা। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী একটু পরে, মাননীয় সদস্য আপনি বললেন, এই কারণে আমারও বলতে ইচ্ছে হচ্ছে। আপনার সেনবাগে যে অবস্থা, আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। সামনে বিরাট বড় একটা পুকুর, এর পিছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। ওই স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। মাননীয় মন্ত্রী, মানে স্পিকার কি বললেন লাস্টে স্থানীয় লোকজন? যেহেতু মসজিদের সামনে বিরাট বড় পুকুর, তাজমহলের দৃশ্যটা যেমন পানির সামনে বা পিছনে একটা আছে, ওইটা ওই রকম নাম দিয়েছে যে এটা দুর্গাপুরের তাজমহল। মসজিদের সামনে বিশাল আকারে পুকুর। এখন এইটাতে ঢুকতে গেলে আপনার ব্রিজ করতে হবে আর কি, মসজিদ আর ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য নাম দিয়েছে তাজমহল। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালাল আবেদিন ফারুক, ইনি অত্যন্ত প্রবীণ সংসদ সদস্য, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তিনি যেই প্রশ্নটা করেছেন এটা সর্বক্ষেত্রেই বলা যায় প্রযোজ্য। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এই মডেল মসজিদ নির্মাণের জন্য প্রকল্প ব্যয় প্রাক্কলন সেটা যথাযথ হয়েছে কিনা এটা একটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। 13 কোটি ব্যয় 21 কোটিতে বৃদ্ধি হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের যে হোয়াইট পেপারটা প্রকাশিত হয়েছে, আমি কয়েকদিন আগেও বাজেট স্পিচে বলেছি, তাতে এরকম মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে এবং সেটা সময় বৃদ্ধির ক্ষেত্রে 5 বছর থেকে 7 বছরও সময় বৃদ্ধি করা হয়েছে। আর প্রাক্কলিত ব্যয় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে, সেটা খুবই ন্যায্য প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 6 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, আপনাকে উত্থাপন করুন। আপনি উত্থাপন করুন দয়া করে, কুষ্টিয়া 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল গফুর, 76 কুষ্টিয়া 2। আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনীয় বিষয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা উপজেলা হাসপাতালের ভবন সংখ্যা ও নতুন ভবন নির্মাণ করিবার পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 6 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেবকে প্রশ্নটি করার জন্য। মাননীয় স্পিকার, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বর্তমানে একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 2টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, 20টি কমিউনিটি ক্লিনিক, 5টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার স্যার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র
মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা পর্যায়ে, যাহা বর্তমান উপজেলা, 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্য সেবার দ্বার সর্বপ্রথম উন্মোচন করেন। মাননীয় স্পিকার, পরবর্তীতে তারই উত্তরসূরি আপসীর নেত্রী দেশমাতা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্যসেবার দ্বার আরও প্রসারিত করেন। মাননীয় স্পিকার, একই পরিবারের গর্বিত সন্তান সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে এরই মধ্যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের সার্বিক কার্যক্রম শুরু করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনাকে। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি একটা সম্পর্ক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ক এবং 18 জনগণের মৌলিক অধিকারের এই অনুচ্ছেদে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধানতম দায়িত্ব। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা উপজেলা অঞ্চলের সাধারণ মানুষের একমাত্র ভরসা হলো স্থানীয় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল, আধুনিক সরঞ্জামের অভাবে এই 2 উপজেলার লাখ লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করেছিলাম মিরপুর এবং ভেড়ামারা 2টা উপজেলা। মাননীয় মন্ত্রী মহোদয় শুধু একটি উপজেলার কথা বলেছেন, ভেড়ামারার কথা। আমার মিরপুর এবং ভেড়ামারা উপজেলার সরকারি হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক যেমন কনসালটেন্ট বা গাইনি, কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া, পেডিয়াট্রিক্স এবং নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের বিপুল সংখ্যক পদ শূন্য আছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকার কি এই শূন্য পদগুলো দ্রুত পূরণের কোনো বিশেষ ব্যবস্থা নেবেন কিনা, সেটা আমার একটি প্রশ্ন। সাথে সাথে আরেকটি প্রশ্ন, উক্ত হাসপাতালগুলোতে আধুনিক ডায়াগনস্টিক ও চিকিৎসা যন্ত্রপাতি যেমন ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, উন্নত ইসিজি মেশিন অকেজো অথবা অনুপস্থিত। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের মাননীয় সদস্য, স্পেসিফিক কোশ্চেন করেন, আরেকজন সুযোগ পাবেন। জি, প্রশ্ন করছি মাননীয় স্পিকার। চিকিৎসা পৌঁছে দিতে মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ বরাদ্দ বা আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা। সাথে সাথে একটু জানাই যে আমার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি যে কোনো সময় ভেঙে রোগীদের মাথায় পড়বে, দর্শনার্থীদের মাথায় পড়বে। সেই ভবনটি দ্রুত মেরামত নয়, নতুন ভবনের প্রয়োজন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি মিরপুরের কথা উল্লেখ করেছেন। কুষ্টিয়া মিরপুর উপজেলার 6টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, 2টি ইউনিয়ন সাব সেন্টার এবং ভেড়ামারা উপজেলায় 14টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, 2টি ইউনিয়ন সাব সেন্টারও বিদ্যমান রয়েছে। তার উপরে উনি জানেন, আমি ওখানে বলেছি আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালও মিরপুরে করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, উনি ওনার ভঙ্গুর অবকাঠামোর কথা বলেছেন। বেড়ামারার 2025-26 অর্থ বছরে 10 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ভবনের সিভিল কাজ মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ, 10 লক্ষ টাকা ব্যয়ে বহির্বিভাগ ও পুরাতন হাসপাতাল ভবনের স্যানিটারি ও প্লাম্বিং এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং 13 লক্ষ টাকা ব্যয়ে পুরাতন হাসপাতাল ভবনের সিভিল কাজের মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 8 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ভবনের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ এবং 12 লক্ষ টাকা ব্যয়ে অবস্থিত 1000 বর্গফুট এমও কোয়ার্টার ভবনের সিভিল, স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিক মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। মাননীয় স্পিকার,
উনি যন্ত্রপাতি মেডিকেল ইকুইপমেন্টসের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা এরই মধ্যে ঘোষণা করেছি মাননীয় স্পিকার যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তার উপরে এক্স রে মেশিন সহ প্রয়োজনীয় যেগুলি ব্লাড এক্সামিনেশন যেটা করার দরকার মেশিন, সেই মেশিন, এক্স রে মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন, সেইগুলি প্রত্যেকটা উপজেলায় আমরা করতে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আরও বলি মাননীয় স্পিকার, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল, 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং একটা বৃহত্তর কাজ এবং কঠিন কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলার সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করি মাননীয় সদস্য ওনার যদি এরপরেও আরও কিছু দাবি থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি এই সংসদের সদস্য হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করব ওনাকে সন্তুষ্ট করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকেও। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। মহিলা আসন নম্বর 39 সাবিকুন নাহার। স্পেসিফিক কোয়েশ্চেন করবেন দয়া করে প্লিজ, নট স্টেটমেন্ট। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমি গত শনিবার আমার যে ভোটার এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি পরিদর্শন করেছিলাম। সেটা এমন অবস্থায় দেখেছি, কারণ আমরা জানি যে আমাদের এই অর্থ বছরে, বিশেষ করে 26-27 অর্থ বছরে যে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা দেখে আসলে আমি সত্যি শঙ্কিত। আমি একটু উল্লেখ করতে চাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বিষয়টা স্পষ্ট আছে কিনা। সেখানে আমরা যা দেখে আসলাম, সেখানে জনবল যে সংকট, দীর্ঘদিন ধরে সেখানে জনবল সংকট রয়েছে। 6 লাখ প্রায় জনগণের জন্য সেখানে মাত্র 10 জন ডক্টর কাজ করছেন, এবং অনেক ডক্টর যারা এখনও শূন্য পদ আছে এবং যাদের প্রমোশন হয়েছে। এবং এই যে জনবল সংকট রয়েছে, এখানে আমাকে একটা ডাটা দেওয়া হয়েছে, আমি নিয়ে এসেছি 68 জন শূন্য পদ। এখানে এই যে শূন্য পদগুলো রয়েছে, এগুলো কি করে এত দীর্ঘ সময় একটা হসপিটালে শূন্য পদে এতগুলো আসন খালি থাকে। এরপরে যেটা দেখে এসেছি যে চিকিৎসা স্বল্পতা আছে এবং স্পেশালিস্ট নেই সেখানে মহিলা ডাক্তারদের জন্য কোনো আলট্রাসোনোগ্রাম প্লাস আপনার এনজিওগ্রাম করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কোনো মহিলা ডক্টর নেই। সেখানে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্টদের সহযোগিতা নিয়ে করা হচ্ছে। এই যে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, অবকাঠামোগুলো ভেঙে এমন অবস্থায় আবাসিক দালানগুলো আছে, সেটা এখন মাননীয় সদস্য এক্সপ্লেনেশনে না যায়, স্পেসিফিক কোশ্চেনে থাকি আমরা প্লিজ। সেখানে আমরা দেখেছি যে এই যে রোগীরা প্রায় 2 থেকে 2.5 হাজার রোগী রেগুলার সেখানে আসছে। এই জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সব জায়গায় দেখা যাচ্ছে সেবার দক্ষতা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সীমিত সরঞ্জাম রয়েছে। তো আমরা আশা করব যে এই যে মুক্তাগাছা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটা জনগণের দাবি যে কবে আমরা সেটা 101 বেডে উন্নীত হবে, এটার অপেক্ষায় জনগণ রয়েছে। এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে, আশা করি এই বিষয়ে আমাদের মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেবেন। আসলে জনগণের যে দুরবস্থা, এটা আসলে সীমাহীন। এ ব্যাপারে আমি আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি যেই প্রশ্ন বা যেই কথাগুলি উত্থাপন করেছেন, কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। তবে এই কথাটা মাননীয় স্পিকার ওনাকে বুঝতে হবে, গত 17 বছরের স্বৈর শাসন, অপশাসন, দুর্নীতি এবং জনগণকে অবহেলা করা, কোনো জনমঙ্গলজনক কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত না করার ফলে স্বাস্থ্য খাত এমনভাবে উপেক্ষিত হয়েছে মাননীয় স্পিকার। আমি যদি আপনাকে বলতে যাই স্বাস্থ্য খাতের কথা, আমাকে 1 ঘন্টা সময় দিলে শেষ হবে না। কোথাও কোনো রিক্রুটমেন্ট হয় নাই, অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। 18 কোটি টাকা করে 2টি
রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, যেগুলির বর্তমান বাজার মূল্য 11 কোটি টাকা। ব্যাংকার সৃষ্টি না করে এগুলি আমদানি করা হয়েছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। কাজে ওনাদের কথাগুলি আমাদের শুনতে হচ্ছে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, উনি যেটা 68টি শূন্য পদের কথা বলেছেন, দ্যাটস 100% ট্রু। মাননীয় স্পিকার, কোনো রিক্রুটমেন্ট হয় নাই, গত 17টা বছর রিক্রুটমেন্ট করে নাই। যেখানে যেখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এমন সব ক্লজ দিয়েছে নিজেদের লুক নেওয়ার জন্য, প্রত্যেকটার বিপরীতে রিট মামলা হয়েছে। এগুলি এখন আমরা আস্তে আস্তে, যেমন 4100 নার্সের একটা রিট মামলা করে আমরা নার্স নিতে পারি নাই। মাত্র 7 দিন আগে আমরা অ্যাটর্নি জেনারেলের সহযোগিতায় সেই রিট মামলাটা খারিজ করাতে পেরেছি। আমাদের এই 4100 নার্স এখন আমাদের কাজ করতে পারতেছে। এটা না নিতে পারলে আরও 3700 নার্স আমাদের চাকরিচ্যুত হয়ে যেত। আমরা 5000 ডাক্তার আমরা স্পেশাল বিসিএসের মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। বিগত গভর্নমেন্ট অনেক লোককে মাননীয় স্পিকার ডেপুটেশনে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, অনেকে বিদেশ চলে গিয়েছে। এগুলি মাত্র 4 মাস হয়েছে আমরা ক্ষমতায় এসেছি। আমরা খুঁজে খুঁজে বের করে কিছু চাকরি খাচ্ছি, কিছু কল ব্যাক করে পুরনো জায়গায় আমরা নতুনভাবে ডাক্তার দিচ্ছি। এরই মধ্যে ইনসিটু বলে একটা কথা আছে, প্রমোশন হয়েছে কিন্তু আগের পোস্টে কাজ করে। এরকম কয়েক শত ডাক্তারকে আমরা প্রতিদিন 20টা 25টা করে ডাক্তার আমরা বের করে করে আমরা বিভিন্ন হাসপাতালে দিচ্ছি। অব্যবস্থাপনার কথা যেটা বলেছেন, আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং আমার প্রতিমন্ত্রী দস্তখত করে একটা চিঠি দিয়েছি, এবং প্রত্যেকটা উপজেলা হাসপাতালের সভাপতি মাননীয় সংসদ সদস্যগণ ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা নিজ নিজ হাসপাতালগুলি ভিজিট করে আমাদেরকে জানানোর জন্য। আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা যতটুকুন পারতেছি মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে উন্নত করার চেষ্টা করতেছি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে আমরা ক্ষমতায় থাকতে প্রত্যেকটা হাসপাতালকে নতুন রূপে আমরা রূপায়িত করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, আমরা একটু প্রসিডিংসের মাঝখানে আছি, এটা শেষ হোক, তারপরে একটু মাননীয় চিফ হুইপ সাহেবের সাথে একটু কথা বলেন। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 7 মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আনিসুর রহমান, মাদারীপুর 3। নৌ পরিবহন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3-এর মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন কোনো পরিকল্পনা আছে কি? থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্য, তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 7 সংসদে উত্থাপিত হলো মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের দক্ষিণ অঞ্চলে বর্তমান আধুনিক মানের লঞ্চ চলাচল করে। অধিকন্ত পদ্মা সেতু চালু এবং সড়ক পথের উন্নয়ন সাধিত হওয়ায় মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ায় লঞ্চ মালিকগণ যাত্রী সংকটের কারণে লঞ্চ পরিচালনায় অলাভজনক বলে মনে করে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন লঞ্চঘাট ও ওয়েসাইডে ঘাটের আনুষাঙ্গিক সুবিধাসহ পল্টন নির্মাণ ও স্থাপন শীর্ষক প্রকল্প এবং BIWT এর বিভিন্ন ঘাট পয়েন্টে অবস্থিত পুরাতন ও ক্ষতিগ্রস্ত পল্টনসমূহের সংস্কার ও পুনরস্থাপন শীর্ষক 2টি প্রকল্প 2026-27 অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প দুটি এই অর্থ বছরে আমরা শুরু করতে পারব। এখানে উল্লেখ্য যে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে প্রতিদিন 80 থেকে 90টি লঞ্চ চলতো, কিন্তু পদ্মা সেতু
নির্মাণ হওয়ার পর এবং ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পর এখন সেখানে 50টির মতো লঞ্চ চলে, 20 থেকে 25,000 যাত্রী ওই অঞ্চলে আপনার যাতায়াত করে নিয়মিত। মাদারীপুরে 8টি ঘাট ছিল, সেই 8টির মধ্যে একটাও তো এখন আর লঞ্চ থামছে না, কারণ যাত্রী সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত ওখানে আমাদের পর্যটনবাহী ও 12টি জাহাজ অনুমোদিত ছিল, মাত্র একটি চলছে, সেটাও যাত্রী সংকটে এখন মানে ইসে আছে, পর্যাপ্ত জাহাজ চলাচল করার প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ। এই উন্নতি সাধন একটা এই সরকারের প্রকল্প দুটি নিয়েছে, এটি হলে আমার মনে হয় যে এই নৌ পরিবহন সেক্টরের দক্ষিণ অঞ্চলে একটা ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, সম্পূরক প্রশ্ন থাকলে একটা করতে পারেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা মাদারপুর 3-এর বাঁশগাড়ি ইউনিয়ন, কয়রা ইউনিয়ন, সাহেবরামপুর ইউনিয়ন এবং এনায়েতনগর ইউনিয়নে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এই ইউনিয়নের ওখানে যারা বসবাস করেন তারা সকলেই একসময় লঞ্চে যাতায়াত করত। আমি মনে করি উন্নত সেবা এবং বর্তমানে যে আধুনিক লঞ্চ ব্যবস্থা আছে সেই রকম যদি ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই এই এলাকার যারা বসবাস করেন তারা অবশ্যই লঞ্চে তারা যেতে আগ্রহী এবং ইচ্ছা প্রকাশ করবে। আমি শুধু লঞ্চ চলাটা এবং যাত্রী পরিবহনটার সাথে সাথে আমি মনে করি আমাদের নদীপথে যদি আমরা নৌ রোডগুলো চালু রাখতে পারি তাহলে আমরা নদীকেও সচল রাখতে পারবো। একটি টাকা হলে, বাজেট থাকলে একটি পদ্মা সেতু করা যাবে, কিন্তু যদি নদী হারিয়ে ফেলি আমরা, মাননীয় তাহলে সদস্য, কিন্তু নদী পাওয়া যাবে না। আপনি প্রশ্নে আসেন দয়া করে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আধুনিক আমরা লঞ্চের মাধ্যমে আমাদের এইখানে যারা বসবাস করে তাদেরকে আগ্রহী করার জন্য আমি নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের কাছে নৌ রুট চালু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, এটা অনুরোধ, প্রশ্ন না কিন্তু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এবং ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি পূর্বেই উল্লেখ করেছি যে আগে প্রতিদিন 40,000-এর মতো যাত্রী ছিল, সেটা এখন কমে এসেছে 20,000-এ। এবং আমাদের দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ, বিশেষ করে লঞ্চ ব্যবস্থাপনা যেটা ছিল, খুবই মানসম্মত এবং উন্নত সেবা নিশ্চিত করেছিল বেসরকারি খাতে। তারাও এখন অলাভজনক অবস্থায় পড়েছে, মানে তারাও সংকটে আছে যাত্রী সংকটের কারণে। তো এই মুহূর্তে বিআইডব্লিউটি এর যে সমস্ত সার্ভিসটা আছে সেটা 2টি প্রকল্প আমরা হাতে নিয়েছি। আশা করছি এই অর্থবছরে বাস্তবায়ন হলে মাননীয় সংসদ সদস্য যে প্রত্যাশা রাখছেন যে যাত্রী কম হোক কিন্তু সেবাটা মানসম্মত থাকুক, মানুষ যাতে ওই সুযোগটা পায় যে কোনো মুহূর্তে, সেটা এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে নিশ্চিত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, দয়া করে স্পেসিফিক কোশ্চেন করবেন, তাহলে অন্য আরেকজন সুযোগ পাবে, প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঢাকা থেকে ঐতিহ্যবাহী নিরাপদ একটি যাতায়াত ব্যবস্থা ছিল স্টিমার, 2 দিকে পাখার সাহায্যে চলতো। তো সেই যে ঐতিহ্যবাহী নিরাপদ স্টিমারটি বন্ধ রয়েছে, সেই স্টিমারটি যদি চালু হয় তাহলে নিরাপদে আমাদের জনসাধারণ তারা যাতায়াত করতে পারবে এবং এটা আমাদের পর্যটনের জন্য একটি সহায়ক হবে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি সেই স্টিমার সার্ভিসটি আবার কবে নাগাদ চালু হতে পারে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, স্টিমার কবে চালু হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। যে স্টিমারের কথাটা উল্লেখ করা হয়েছে সেটা অনেক পুরাতন এবং সেটা ঐতিহ্যবাহী, দীর্ঘ পুরাতন, অনেক আগে চলতো। এখন ওই যাত্রী সংখ্যা কমেছে এবং স্টিমারটাও প্রায় অকেজোর মতো, যার ফলে এটা ওই নৌ রুটে চলাচল করা নিরাপদ নয়। এবং খুলনা রুট সহ বাগেরহাটের ওই দিকের মানুষগুলি যে রুটে চলতো সেটা এখন তো অনেকটা নিরুৎসাহিত হয়েছে, যার ফলে এই স্টিমারটি, এই পুরাতন দীর্ঘ পুরানো স্টিমারটি এই মুহূর্তে মেরামত করে চালানো উপযুক্ত নয় বলে
মন্ত্রণালয় বিবেচনা করছে, যার ফলে এই স্টিমার খুব তাড়াতাড়ি চালু হচ্ছে, এরকমের কোনো আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। উনি যেহেতু বাগেরহাটের সন্তান, হয়তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে উত্তর দিয়েছেন। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 8 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, আপনি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যখন মহান জাতীয় সংসদ দেশ এবং জাতি সদ্য প্রয়াত বিদায়ী আমাদের প্রিয় নেতার শোকে শোকাভিভূত, ব্যথা বেদনায় মোহমান মূর্ছমান, ঠিক সেই গণমুহূর্তে মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 8 উত্থাপন করলাম। সাংস্কৃতিক বিষয় মন্ত্রী মহোদয়ের অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা 61 নাটোর 4 গুদাসপুর উপজেলার বিরল ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন চলনবিল জাদুঘর এবং মোগল আমলের স্থাপত্যকলার অনন্য নিদর্শন চাপিলা শাহী মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কার এবং আধুনিকায়ন করিয়া সংরক্ষণ করা হইবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2348 মহান সংসদে উত্থাপিত হলো মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আজিজ, 61 নাটোর 4। 2025-26 অর্থ বছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে চলনবিল জাদুঘর সংস্কার করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য প্রদর্শনী ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। চাপিলা শাহী মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি নয়, সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে গেজেটভুক্তির পর উক্ত স্থাপনার সংস্কার সংরক্ষণ করা যেতে পারে। তবে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে ইতিমধ্যে স্থানীয়ভাবে সংস্কার করায় মূল অংশে প্রাচীন নকশা ও কারুকাজের আধুনিকতার ছাপ আনা হয়েছে। তো এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য একটা চিঠি দিলে আমরা অধিকতর ব্যবস্থা গ্রহণ করতে পারবো, যে ওখানে আমাদের গেজেটভুক্ত করে আমরা তখন আমাদের হেরিটেজ হিসেবে নিয়ে সেখানে আমরা কার্যক্রম চালু করতে পারবো। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার যদি কোনো সম্পর্ক প্রশ্ন থেকে থাকে করতে পারেন স্পেসিফিক্যালি, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, রাজা মহারাজার দেশ নাটোর, কাঁচাগোল্লার দেশ নাটোর, বনলতা সেনের দেশ নাটোর, আর হাজারো ইতিহাস ঐতিহ্যে গাথা নাটোর। ইতিপূর্বে আমাদের মাননীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার সকলের দৃষ্টি কেড়ে নিয়েছেন নাটোরের কাঁচাগোল্লার কথা বলে। আমি সেই চলনবিলের সন্তান, চলনবিল এবং চলনবিলের মানুষকে ঘিরেই আমার জীবন। মাননীয় স্পিকার, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত কবি জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতায় লিখেছিলেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই একটি পঙ্ক্তি নাটোরকে বাংলা সাহিত্যে চির অবিস্মরণীয় করে তুলেছিল, যেখানে বনলতা সেন শান্তি, সৌন্দর্য, ভালোবাসা, আশ্রয়ের প্রতীক। কিন্তু বনলতা সেনের এই ঐতিহ্য সাংস্কৃতিক বাহক লোকসংস্কৃতি তথা মাদার গান, পালা গান, লোকগান, পুঁথি পাঠ ইত্যাদি ঐতিহ্য বিলুপ্তির পথে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চলনবিলের এই ঐতিহ্য সংস্কৃতি সুরক্ষার একটি আধুনিক সংস্কৃতি চর্চা এবং কেন্দ্র বা একাডেমি নির্মাণ করা হইবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য তার কাব্যিক উপস্থাপনায় চলনবিল এবং নাটোরের যে ইতিহাস তুলে ধরেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। চলনবিল আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবেই আমরা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করেছি। একটু আগে মাননীয় সংসদ আমি বললাম,
সংসদ সদস্যকে বললাম মাননীয় স্পিকার। তবে নাটোরের সেই কাঁচাগোলার এখন আর নাটোরের সেই কাঁচাগোলা মনে হয় না। এখন বনলতা বহু আছে, কিন্তু জীবনানন্দ দাসে একজনও নাই। অতএব সেই জীবনানন্দ দাসের দেখার দৃষ্টি আগে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। এখানে আপনার মানে নাটোরের যে সংস্কৃতি, ঐতিহ্য, বিখ্যাত যে ইতিহাস এবং চলনবিল ঘিরে যে মানুষের জীবন এবং সেই নদীমাতৃক এবং আমাদের খাল বিল নদী নালা বাওড় হাওড় বাওড় সব কিছুর উপরে একটা সংস্কৃতি আছে। আমাদের পদ্মা নদীর মাঝে আমাদের তিতাস একটি নদীর নাম, আমরা নকশিকাতার মাঠ, মানে ইয়ে রূপা এবং সাধু জসিমউদ্দিনের কুমার নদীর পাড়ে আমরা আবার সমস্ত নদী ঘিরে আমরা নতুন করে যে সংস্কৃতি যাত্রা শুরু করব। আমরা আমাদের মানে ভাওয়ালি ভাটিয়ালি ভাওয়াইয়া এবং এ সমস্ত নদীমাতৃক যে সংস্কৃতিগুলো আছে এটা আমরা তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। বনলতা সেন নেই বটে, কিন্তু মাধবী আছে আমাদের মাঝে। সম্পূরক প্রশ্ন করবেন মহিলা আসন 24 বিথিকা বিনতে হুসাইন। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের যিনি আব্দুল আজিজ ভাই মাননীয় সংসদ সদস্য, তিনি যে সম্পর্কটা কোশ্চেনটা করেছিলেন সেটাই আমার কোশ্চেন ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রান্তিক ও লোকজ সংস্কৃতিকে জাতীয় মূলধারায় বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে একদিকে দেশের ঐতিহ্য, অন্যদিকে অর্থনীতিকে অর্থবহ করার লক্ষ্যে জারি সারি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি এবং যাত্রাপালা এবং পটগানকে একটি মূলধারা নিয়ে আসার জন্য তিনি চিন্তা করেছেন। সেটাই আমাদের শিল্পকলা একাডেমির কি সেই ধরনের চিন্তা এখনও বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই আমার এই প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী যদিও আগে উত্তর দিয়েছেন, আবারও চাইলে বলতে পারেন, রিপিট করতে পারেন। না, একটু আমি শুধু বলি মালর, সেটা হচ্ছে যে আগের উত্তরে আমি এসব কথা বলেছি। আরেকটু আমি সংযোজন করতে চাই যে আমাদের সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয় বহন করে। মালর, আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি হচ্ছে আমরা কৃষি প্রধান দেশ, এবং কৃষকের যে সংস্কৃতি সারা বাংলায় যে ছড়িয়ে আছে সেটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা এই বছর থেকে যাত্রা আবার শুরু করব। তবে সে যাত্রা হবে পরিচ্ছন্ন জীবনমুখী যাত্রা। আমরা এবছরেই আবার নাটক, থিয়েটার সব কিছুকে আমরা ব্যাপকভাবে আমরা সমস্ত উপজেলা পর্যায়ে নিয়ে যাব, এবং আমরা যে হাসন রাজার গান, লালন গান, শাহ আব্দুল করিম, রাধা রমন, তারপরে আপনার ওই যে বিজয় সরকার, এ সমস্ত ইয়েটা, তারপরে আব্বাস উদ্দিন, এ সমস্ত সঙ্গীতও যেমন থাকবে, শিল্পকলাও থাকবে। সংস্কৃতির মাঝ দিয়ে শিক্ষা এবং সংস্কৃতি এর মাঝ দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের জাতীয় পরিচয় সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই মাইলট, এবং সেই লক্ষ্যে আমরা ব্যাপক কাজ করে চলেছি এবং আমরা কাজ করে আমরা সফল হব মাইলট। এই প্রত্যয় দৃঢ়তা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটু কষ্ট করতে হবে আপনাকে। আমাদের পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ শফিকুল ইসলাম অনেকক্ষণ চেষ্টা করছেন একটা সম্পূরক কোশ্চেন করার জন্য, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা অর্থনীতিতে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে করাপশনের কথা শুনি, কিন্তু আমরা এটা ঠিক এখন উপলব্ধি করছি না যে কালচারাল করাপশন এখন আমাদের দেশে এবং সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়াবহ হিসেবে দাঁড়িয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের বাংলাদেশ টেলিভিশন, সেখানে আমাদের সন্তানদেরকে এই অপসংস্কৃতি রোধ এবং সুন্দর সংস্কৃতি তাদেরকে গড়ে তোলার জন্য একই সাথে আমাদের দেশে এখন যে বেসরকারি টেলিভিশনগুলো রয়েছে তারা যে পদ্ধতিতে তাদের টেলিভিশনগুলো পরিচালনা করে, সেই ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশনে একটা নির্দিষ্ট সময় আমাদের সন্তানরা যখন বাসা বাড়িতে থাকে, সকালবেলা, দুপুর অথবা রাত্রিবেলা,
একটা সময় নির্দিষ্ট করে দেওয়া যায়, যেমন আমাদের একটা দুরন্ত টেলিভিশন আছে, সেটাকে সন্তানরা খুবই উপভোগ করে। ঠিক একইভাবে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে আমাদের এই বেসরকারি টেলিভিশনগুলো কোনোভাবেই আমি লক্ষ্য করি না যে আমাদের সন্তানদেরকে এবং প্রজন্মকে সংস্কৃতিতে তুলে ধরার জন্য তাদের কাছে কোনো লেসন দিচ্ছেন। এই ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে আরও সংস্কৃতির ব্যাপারে আমাদের সন্তানদেরকে সচেতন করার পদক্ষেপ নেওয়া এবং বেসরকারি টেলিভিশনগুলোকে আওতায় নিয়ে আসার কোনো পদক্ষেপ বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী বলবেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন চ্যানেল, তথাপিও তথ্য এবং সংস্কৃতির মাঝে একটা সমন্বয় আছে এই কারণে যে সেখানে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয় সেটা আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করি, সেটা আমরা সেখানে চলে। বা আমরা না চাইলেও সেখানে টেলিভিশন সার্ভিসের জন্যেই সেখানে গান বাজনা নাটক সমস্ত কিছু কন্টেন্টগুলো থাকে। তো আমরা সমস্ত ক্ষেত্রেই একটা নবজাগরণ আনার চেষ্টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা একটা নতুন রেনেসাঁ সৃষ্টি করতে চাই এই দেশে, সেটা হচ্ছে জীবনমুখী সংস্কৃতি, জীবনমুখী শিক্ষা, জীবনমুখী অর্থনীতি, সমস্ত কিছুকে আমরা একটা নতুন বাংলাদেশ নিয়ে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশের হারানো যে ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা একটা নবজাগরণের মাঝে আমরা এগিয়ে যাব। সেই জন্যে ওনার ভয়ের কোনো কারণ নেই। আমরা অতীতে যা হয়েছে না হয়েছে আমরা অতীত নিয়ে অত ঘাটাঘাটি করতে রাজি না। আমরা আগামী দিনে আমাদের পথ চলাই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এই কথাগুলো আমি বলতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ইউনিয়নে কয়টি করিয়া 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হইলে কবে নাগাদ হবে, না হইলে কারণ কি? আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2349 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিস্টার স্পিকার স্যার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, 136 টাঙ্গাইল 7কে। মাননীয় স্পিকার, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বর্তমান বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কাজ চলমান। আবার কোনো কোনো ইউনিয়নে 10 শয্যা ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের মির্জাপুর উপজেলায় 11টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও 5টি ইউনিয়ন সাবসেন্টার বিদ্যমান রয়েছে। সবগুলোর অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সংস্কার কাজ সমাপ্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, মিডওয়াইফারি ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে। এই মুহূর্তে ইউনিয়ন পর্যায়ে নতুন হাসপাতাল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই। তবে অদূর ভবিষ্যতে উপজেলা পর্যায়ের বাইরে গিয়ে
আউট অফ দ্য পেরিফেরি অফ দ্য উপজেলা হেডকোয়ার্টার অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে যদি ইউনিয়ন পর্যায়ে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের হাতে নেওয়া হয় তখন অবশ্যই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় আমার জানা মতে কাউকে হতাশ করে নাই, কাউকে নিরাশ করে নাই। উনি ওনার দপ্তর থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উনি বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের আশ্বস্ত করছে আমাদের নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো আছে উনি সেগুলো সমাধান করবে। এই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুরের একটা পাহাড়ি অঞ্চল আছে, মির্জাপুর উপজেলা এবং বাসাল সখীপুর পাহাড়ি অঞ্চল আমার মির্জাপুরের একটি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। এখানে টাঙ্গাইল ৮ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান আছেন। সখীপুর এবং মির্জাপুরের মাঝখান বাস্তল ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে মানুষের সেবা পেতে থানা সদরে আসতে 12-13 কিলোমিটার দূরে আসতে অনেক সময় মুমূর্ষ রোগী রাস্তায় ইতিমধ্যেই অনেকবার মৃত্যুবরণ করেছে। মাননীয় সদস্য প্রশ্ন করুন দয়া করে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বিনীতভাবে আমার নির্বাচনী এলাকার পাহাড়ি অঞ্চলের অসহায় নিরীহ দুস্থ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই মহান সংসদে আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি আমার নির্বাচনী এলাকার জনগণ আজকে যেন জানতে পারে, শুনতে পারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই পাহাড়ি অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ওই পাহাড়ি অঞ্চলে 31 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হলেও যেন একটি হাসপাতাল নির্মিত হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্যার, ইন সাচ এ কনভিনসিং ম্যানার মাননীয় সংসদ সদস্য ওনার পাহাড়ি অঞ্চলের বাঁশতল এলাকার মানুষের কথা বলেছেন। আমি তো অনেক ক্রুয়েল হতে পারবো না মাননীয় স্পিকার। টাকার বরাদ্দ পেয়েছি, উনি জনগণের প্রতিনিধি, ভোটে পাশ করে এসেছেন। সেই বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য বাঁশতল এলাকায় একটি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমি 50 শয্যার কথা বলবো না, তবে আমি ওনাকে ওয়াদা করতেছি শুধু সেই পাহাড়ি অঞ্চল এলাকা বলে যেখানে অনেক নৃগোষ্ঠীর মানুষ বাস করে সেই মানুষগুলির জনসেবার স্বার্থে ওনাকে 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এই অর্থ বছরের ভিতরে করে দেওয়ার চেষ্টা করবো এবং করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় মন্ত্রী, আমার খুব আফসোস লাগছে কেন আমি ওখানে থাকলাম না। কয়েকদিন আগে আপনার কাছে একটা লেটার পাঠিয়েছি, আমারও একই অবস্থা, 20 শয্যা। আপনি বলার পরে ইউ আর দ্য গার্ডিয়ান অফ দিস হাউস, আমার কি নো বলার খুব অধিকার আছে? আপনারটাও হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমরা তো কনভিন্সিং ভাষায় না বলতে পারলেও একটু দুঃখের ভাষায় বলি, আমাদের 16টা নদী রয়েছে এই কুড়িগ্রাম জেলায়, 400-র অধিক চর রয়েছে। যখন আমরা এই চর অঞ্চলগুলোতে যাই, পল্লবের চর বলি, আর চর নারায়ণপুরে বলি, আর বেগমগঞ্জের সেই উলিপুরের চরের কথা বলি, এই মানুষগুলো রাত্রে, আমার মা বোনরা যখন প্রেগনেন্ট হয় তখন তার একটা নৌ অ্যাম্বুলেন্সের অভাবে তারা সদরে এসে ট্রিটমেন্ট নিতে পারে না। অনেক দপ্তরে অনেক জায়গায় আমরা ডিও লেটার দিলাম। আমি মাননীয় মন্ত্রীর কাছে, এটা তো খুব বেশি টাকা লাগবে না, 10-20 লাখ টাকা লাগবে, একটা নৌ অ্যাম্বুলেন্স কি খুব দ্রুত গতিতে এই 3টা আসনের কিন্তু যদি সদরের যাত্রাপুরে দেয়া যায় তাহলে এই অঞ্চলের প্রায় 5 লক্ষ মানুষ, নাহলে 2 লক্ষ মানুষের উপকার হবে। একটা নৌ অ্যাম্বুলেন্স কি দ্রুত গতিতে দেয়া যাবে কিনা এই চরের মানুষের জন্য, সেজন্য আপনার মাধ্যমে আমি একটু অনুরোধ করতেছি। জি মাননীয় মন্ত্রী, এটাও কিন্তু অনুরোধ। স্পিকার,
উই হ্যাভ এ ভেরি লং কোস্টাল এরিয়াস। আমাদের সমুদ্র তীরবর্তী অনেকগুলি জেলার মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ ওয়াটার যেটা অ্যাম্বুলেন্স সেটার কথা দাবি করেছেন। উনিও আজকে করেছেন মাননীয় সংসদ সদস্য। এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিবেন বলে আশ্বস্ত করেছেন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর যদি এই প্রকল্প হাতে নেওয়া হয়, সম্ভবত হবে, তাহলে মাননীয় সংসদ সদস্য যিনি চরাঞ্চলের কথা বলেছেন উনিও সেখান থেকে বাদ পড়বেন না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মহিলা আসন নম্বর 12 জিবা আমিন খান, খুব স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করবেন প্লিজ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। আমি আজকে গতকালকে রাত্রে আমার অতিরিক্ত দায়িত্ব পীরগঞ্জ এবং মিঠাপুকুর থেকে ভ্রমণ করে এসেছি এবং ওখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলা অলরেডি আমাদের প্রধানমন্ত্রী হ্যাজ বিন ভেরি কাইন্ড, উনি অনুমোদন দিয়েছেন যে 101 বিশিষ্ট শয্যা হোক। তবে এখানে প্রশ্ন যেটা রয়ে যাচ্ছে যে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই যে দের ইজ এ ল্যাক অফ হিউম্যান রিসোর্সেস টু অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন দিজ হসপিটালস। এখানে কি কোনো উদ্যোগ নেওয়া যায় যে এই যে আমাদের যে এত বেকারত্ব রয়েছে আমাদের এলাকাগুলোতে, ওখানে কি এই ইয়াং ফোর্সকে আমরা কোনো ট্রেনিং দিতে পারি যে অক্সিলারি ফোর্স হয়ে তারা এসব হাসপাতালে কাজ করতে পারবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। অনারেবল মিনিস্টার প্লিজ। মাননীয় স্পিকার, no doubt there is a lack of human resources in all of our hospitals. But the Lady Honorable Member of the Parliament, she has advised the use of the younger generation with training to work in the hospitals. But it is out of rule. We cannot engage the younger people to serve in the hospital without giving them the job in the proper way. Younger generationের জন্য আমরা 1 লক্ষ কর্মী নিয়োগ করতে যাচ্ছি, স্বাস্থ্যকর্মী, যার মধ্যে 80,000 উইল বি ওমেন, দোজ উইল বি মিডওয়াইফার, কেয়ার গিভার অ্যান্ড টেকনিশিয়ান। ওই ইয়াং জেনারেশন এই সার্কুলারে যারা দরখাস্ত করবে, those who will be eligible to have the job will give them the job to serve in that hospitals. Other than this system, we can't recruit any younger people to work in the hospital without payment or with payment, which is beyond the rule of the government. Thank you, Mananiya Speaker. থ্যাংক ইউ ইনডিড অনারেবল মিনিস্টার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই আজকের মতো শেষ হলো। একটু দয়া করে আমরা একটু আগাই। আজকে আমাদের অনেকগুলো আইটেম আছে। মাননীয় সদস্য একটু বসেন, আমরা আগাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, জি আমরা নোটিশটা পেয়েছি মিস্টার আক্তার হোসেন, আমরা দেখব। একটু বসেন দয়া করে। আক্তার হোসেন, আপনার লিখিত কাগজটা পেয়েছি, আমরা একটু আগিয়ে নেই। আচ্ছা একটু তাহলে বসেন একটু বসেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 77টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন, আমি ক্রমিক নম্বর সময় বাঁচানোর জন্য পড়লাম না, শুধু নামগুলা পড়ছি। জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4, জনাব ইকরামুল বারী টিপু, নওগাঁ 4, নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন নম্বর 10, আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4, মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, হেলেন জেরিন খান, মহিলা আসন নম্বর 9, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 1,
এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, জনাব এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারী 1, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, জয়নুল আবিদিন বরিশাল 3, সুলতানা আহমেদ মহিলা আসন নম্বর 17, জনাব এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম 15, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4, লুৎফুর রহমান কক্সবাজার 3, রেজা আহমেদ কুষ্টিয়া 1, মোহাম্মদ রবিউল আউয়াল টাঙ্গাইল 6, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ নুরুল আমিন রংপুর 6, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, তসমিয়া প্রধান মহিলা আসন নম্বর 47, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুয়া লক্ষ্মীপুর 2, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ অলি উল্লাহ বরগুনা 1, জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা 2, কে এম বাবর গোপালগঞ্জ 2, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জয়নুল আবিদিন ফারুক নোয়াখালী 2, শওকত আরা আক্তার মহিলা আসন নম্বর 33, জনাব এ বি এম মুশারফ হোসেন পটুয়াখালী 4, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, জনাব মোহাম্মদ কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ 1, শিরিন সুলতানা মহিলা আসন নম্বর 2, রেহেনা আক্তার রানু মহিলা আসন নম্বর 4, রাশেদা বেগম হীরা মহিলা আসন নম্বর 3, জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন নম্বর 5, শামিমারা বেগম স্বপ্না মহিলা আসন নম্বর 21, জনাব মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, সালাউদ্দিন গাজীপুর 4, আমি দুঃখিত এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর 2, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন নম্বর 6, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, সারওয়ার আলমগীর চট্টগ্রাম 2, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মুসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন নম্বর 22, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, নুরুন্নিসা সিদ্দিকা মহিলা আসন নম্বর 37, মীর আহমদ বিন কাশেম ঢাকা 14, মাহবুবা হাকিম মহিলা আসন নম্বর 48, মানসুরা আক্তার মহিলা আসন নম্বর 26, জনাব মোহাম্মদ আবু তালেব মণ্ডল পাবনা 4। নোটিশগুলির মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, শিরিন সুলতানা মহিলা আসন নম্বর 2 এবং শামীম আরা বেগম স্বপ্না মহিলা আসন নম্বর 21-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ঠিক ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথমেই বক্তব্য রাখবেন নওগাঁ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ইকরামুল বারী টিপু। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছিলাম। আমার নোটিশের বিষয়বস্তু হচ্ছে মান্দা উপজেলা সহ দেশের সকল উপজেলায় একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার মান্দা উপজেলায় এই মুহূর্তে
পরিসংখ্যান অনুযায়ী সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী প্রায় 12,000 প্রতিবন্ধী বসবাস করছেন, শিশু, যুব, মহিলা সম্মিলিতভাবে। এর বাইরেও অনেক সংখ্যক প্রতিবন্ধী মানুষ আমার উপজেলায় রয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশে প্রায় উপজেলার চিত্র একই, সুতরাং সামষ্টিকভাবে এগুলোর সংখ্যা অনেক বেশি। এই সমস্ত প্রতিবন্ধী মানুষের সেবা সাহায্য করবার জন্য উপজেলা পর্যায়ে কোনো সেবা এবং সাহায্য কেন্দ্র যদি না থাকে, তাহলে তাদের জন্য যে সার্ভিস দেওয়ার দরকার, যে উপকরণ সামগ্রী সরবরাহ করার দরকার, সেগুলো করবার কোনো বন্দোবস্ত থাকে না বিধায় তাদেরকে জেলা এবং বিভাগীয় শহরে গিয়ে এই সেবা নিতে হয়, সাহায্য গ্রহণ করতে হয়, যা সত্যিই তাদের জন্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা দুরূহ বিষয়। সেই কারণেই আমি দাবি করেছি, অনুরোধ করেছি এবং এই নোটিশ দিয়েছি দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর, যাতে করে আমার নওগাঁ জেলার মান্দা উপজেলায় অন্তত একটি প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র স্থাপন করে এই সমস্ত প্রতিবন্ধী মানুষের জন্য মানবিক সহায়তার হাত আমরা প্রসারিত করে এগিয়ে আসতে পারি, সেই অনুরোধ আমি জানাতে চাই মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে এরকমের বিভিন্ন সেক্টরেই এই গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে যারা সরকারের সাহায্য সহযোগিতার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু হাতের কাছে সেবা প্রতিষ্ঠান না থাকার কারণে সেগুলো পায় না। এই জন্য অন্তত এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সেবা এবং সাহায্য কেন্দ্র স্থাপন করার জন্য আমি মনোযোগ আকর্ষণ। আপনাকে ধন্যবাদ। নীলফামারী 4 আসন থেকে মাননীয় সদস্য আব্দুল মুন্তাকিম, সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে আমার নির্বাচনী এলাকা নীলফামারী 4-এর কিশোরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সেই উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া নীলফামারী সদর উপজেলা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এই উপজেলার মধ্য দিয়ে রংপুর শহরে প্রবেশ করেন এবং পার্শ্ববর্তী আমাদের জলঢাকা উপজেলার অনেক মানুষ এই দিক দিয়ে তারাগঞ্জ উপজেলায় প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু এই আমি কার্যপূরণী বিধি 71 বিধি মোতাবেক আজকে যে বিষয়টি উত্থাপন করতে চাই সেটা মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। এই বিষয়ে আমার উত্থাপনীয় বিষয় হলো যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা মোড় থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত সড়কটি অত্যন্ত সংকীর্ণ এবং এটি অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ এবং জরাজীর্ণ হওয়ায় এখানে প্রতিনিয়ত তীব্র যানজট এবং মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত মানুষজন। ফলে স্থানীয় জনসাধারণ এবং শিক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অর্থাৎ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার সুনির্দিষ্ট প্রশ্ন যে কিশোরগঞ্জ থানা মোড় থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত সড়কটি প্রশস্ত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, থাকলে কত দ্রুত সম্ভব করা সম্ভব হবে বিষয়টি জানাবেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসান, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকে উত্থাপিত বিষয়টি আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক প্রসঙ্গে। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা বিদেশে যারা অবস্থান করে বা প্রবাসে যারা অবস্থান করে, এর মধ্যে থেকে মধ্যপ্রাচ্যে অধিক বাংলাদেশি যুবক এবং যুবতী বিভিন্ন কার্যক্রমে আছে বা বিভিন্ন কাজকাম তারা করতেছে বিদেশের জমিনে, কিন্তু ভাষাগত অভিজ্ঞতা না থাকার কারণে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন যুবক এই মধ্যপ্রাচ্যে চাকরি করে সে কিন্তু 2 লক্ষ টাকা বেতন পায়। আমরা বাংলাদেশের যুবক সে কিন্তু মাত্র 20,000 টাকা বেতন পায়। কারণ কি? তার ভাষাগত জ্ঞান না থাকার কারণে। এজন্য আমি মাননীয় স্পিকার মহোদয় আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করতে চাই 8ম শ্রেণী পর্যন্ত অন্ততপক্ষে আরবি ভাষাকে বাধ্যতামূলক করা হোক, যাতে করে ভাষাগত জ্ঞান অর্জন হবে। ঠিক তেমনিভাবে
কোরআন এবং হাদিস বুঝতে তারা সক্ষম হবে। আর যদি মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে তার মধ্যে নৈতিকতা থাকে। অতএব নৈতিকতা সম্পন্ন আমরা যদি ভবিষ্যৎ চাই তাহলে আমরা আরবি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে যে বিষয়ে নোটিশ দিয়েছি সেটা হচ্ছে সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাট, কালভার্ট এবং ড্রেন নির্মাণ প্রসঙ্গে। আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার নির্বাচনী এলাকায় 106 সাতক্ষীরা 2 এর অন্তর্গত সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ রাস্তা, কালভার্ট এবং ড্রেন দীর্ঘদিন ধরে সংস্কার এবং উন্নয়নের অভাবে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। পৌরসভার অনেক গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব সড়কে পানি জমে যায়, যান চলাচল ব্যাহত হয়, পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক এলাকায় প্রয়োজনীয় ড্রেন না থাকায় কিংবা বিদ্যমান ড্রেন ভরাট হয়ে যাওয়ায় জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত ব্যাহত হচ্ছে। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ছোট বড় একাধিক কালভার্ট জরাজীর্ণ অবস্থা রয়েছে। অনেক স্থানে নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়িত হয়নি। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অতএব মাননীয় মন্ত্রীর নিকট আমার জোর দাবি, সাতক্ষীরা পৌরসভার সকল গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের উন্নয়ন এবং পুনর্নির্মাণ, প্রয়োজনীয় স্থানে নতুন কালভার্ট নির্মাণ, জরাজীর্ণ কালভার্ট সংস্কার এবং আধুনিক কার্যক্রম ড্রেনের ব্যবস্থা নির্মাণের জন্য এবং আধুনিক নাগরিক সুবিধা প্রদান করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 আসনের থেকে যে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি সেটি হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় স্লুইস গেটে ওয়াকওয়ে অর্থাৎ হাঁটাপথ, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা প্রসঙ্গে। আমি এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা 6 দিনাজপুর 1 বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার মোট জনসংখ্যা 5,30,716 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। বীরগঞ্জ উপজেলাটি 11টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার সমন্বয়ে গঠিত। বীরগঞ্জ উপজেলায় শহর সংলগ্ন ঢেপা নদীর তীরে স্লুইস গেটটি অবস্থিত, যা 1997 সাল হতে 2001 সালে বাস্তবায়ন হয়। বীরগঞ্জ উপজেলায় কোনো সরকারি খেলার মাঠ, স্টেডিয়াম, শিশু পার্ক বা বিনোদনের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ বিনোদনের জন্য এখানে ছুটে আসেন। বীরগঞ্জ উপজেলা সহ বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় সকাল হতে রাত পর্যন্ত স্লুইস গেট এলাকায় বাড়তি লোকের সমাগম হয়। বিশেষ করে বিকালবেলা বা ছুটির দিনগুলোতে স্লুইস গেটে ভিড় বেশি থাকে। কিন্তু স্লুইস গেট এলাকায় ছোটদের জন্য শিশু পার্ক, বয়োজ্যেষ্ঠদের জন্য ওয়াকওয়ে বা হাঁটাপথ ও বিশ্রামাগার এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা প্রভূত সমস্যার সম্মুখীন হয়। তাই এখানে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হলে বিভিন্ন এলাকার যে সকল মানুষ এখানে ঘুরতে আসেন তারা সুন্দর মতো সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিনোদনের জন্য এখানে একটি শিশু পার্ক নির্মাণ করা হলে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারবে। এমত অবস্থায় উল্লেখিত স্লুইস গেটে ওয়াকওয়ে, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা। ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব AM মাহবুব উদ্দিন, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাটকে সোনামুড়ি নোয়াখালী 1-এ 2টি কৃষি কলেজ স্থাপন করার জন্য মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে সব জায়গায় কিন্তু জায়গা কমে বা জায়গা স্থিতিশীল আছে। একমাত্র বৃহত্তর নোয়াখালী জেলাতেই অনেক অনেক বেশি হাজার হাজার একর জমি বাড়ছে এবং বাংলাদেশের শুধু তাই নয়, সব জায়গায় কিন্তু ঘনবসতি। নোয়াখালীর এত জমি বাড়ছে
মাননীয় স্পিকার, আমরা 1 কোটি মানুষের জায়গা দিতে পারবো নোয়াখালীতে। নোয়াখালীর কৃষি, নোয়াখালীতে মাছ না আসলে মাননীয় স্পিকার, তাহলে ঢাকা শহরে গিয়ে মাছের দাম বেড়ে যাবে, মানে মৎস্য কৃষিতে। কিন্তু নোয়াখালীর কৃষি কলেজ নেই। আমি অনুরোধ করছি আমার এই নির্বাচনী এলাকায় চাটখালি 2টা কৃষি কলেজ করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে নোয়াখালীর মানুষ শহীদ জিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, সমর্থন দিয়ে আসছে। সবসময় নোয়াখালী বিএনপির প্রতি সমর্থন দেয়। এমনকি 2008 সালে যে সময় সেই চুরি নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন, সেখানে নোয়াখালীতে 13 সিটের মধ্যে 11 সিট কিন্তু নোয়াখালীর মানুষ কিন্তু বিএনপিকে দিয়েছে। এটাই দুর্ভাগ্য। 17 বছর নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি ধরতে গেলে, এবং শুধু মন্ত্রী ছিল একজন আওয়ামী লীগের, উন্নয়ন কিছু হয়নি, আমরা সে বঞ্চিত। এখনও আমরা নোয়াখালীর মানুষ কিন্তু সে পাচ্ছি না। আমাদের কৃষি কালচার, নোয়াখালীর নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা ভাষা আছে। মানে নোয়াখালীতে আবার ঢুকে দিছে কি, রোহিঙ্গা ঢুকে দিছে। 15-20 বছর পরে দেখা যাবে যে মাননীয় স্পিকার এই বলবো বাড়ি কোথায়, নোয়াখালী। আপনি অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী? অর্থাৎ আইডেন্টিটি, কালচারাল আইডেন্টিটি নষ্ট করে দিতে চাচ্ছে। আমি রোহিঙ্গা থেকে এখানে ছড়ানো উচিত মনে করি। আর নোয়াখালী অনেক দাবি দেওয়া আছে। ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালীর আলাদা ভাষাও আছে বললেন। সিরাজগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। জনাব মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 3। আপনাকে ধন্যবাদ। আমার উত্তরের বিষয় সিরাজগঞ্জ জেলার রানীহাট তারাসের মাঝামাঝি বেরখেড়া নামক স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সিরাজগঞ্জ জেলার রানীহাট ও তারাসের মাঝামাঝি বেরখেড়া নামক স্থানে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা প্রয়োজন। এই এলাকাটিতে প্রায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক পাচার সহ নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিলক্ষিত হয়। স্থানীয় জনগণের নিরাপত্তা, চলাচল ও বসবাসের নিশ্চয়তা বিধান করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সকল সময় সেবামূলক কাজের অংশগ্রহণ করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় থেকে মনে করছি বেরখালী নামক স্থানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা বিশেষ জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। বরিশাল 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবিদিন নেই মনে হয়। মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমদ, আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার উত্থাপনী বিষয় 70% কাজ শেষ হওয়া 300 কোটি টাকার পরিত্যক্ত বেসরকারি মেডিকেল কলেজের অবকাঠামোটি সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে চালু করে যুব সমাজকে মাদকমুক্ত করা ও কর্মসংস্থান সৃষ্টি করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ধামরাই ঢাকা 20-এ ঢাকা ও টাঙ্গাইলের মধ্যবর্তী এলাকায় একটি বিশাল সম্পদ বছরের পর বছর ধরে অবহেলিত পড়ে আছে, যা আমাদের অসম্পূর্ণ স্বপ্নের এক নীরব সাক্ষী। আজকাল খবর ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আলোচনায় এসেছে, তাই আমি এই হাউজের নজরে আনার প্রয়োজন বোধ করছি। সেটি হলো 16 একর জমির উপর অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ প্রকল্পে পরিত্যক্ত একটি জায়গা ও ভবনগুলো বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে আছে, যেখানে আমাদের সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বর্তমান স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, শিল্প খাতে বিশ্বমানের বিনিয়োগের আকর্ষণের চেষ্টা করছি। আমার বিশ্বাস এই জায়গাটিকে যদি মানুষের জীবন মানের মান বাড়ানোর জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটিকে যেভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, সেই জন্য আপনার কাছে, আপনার মাধ্যমে আজকে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই কথাগুলো বলছি। প্রকল্পের পরিত্যক্ত জায়গাটি ও ভবনগুলো একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করলে, যা কেবল ধামরায় নয়, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
আমরা যদি একটা হাসপাতাল গড়ে তুলতে পারি তাহলে এটা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করবে এবং ঢাকার উপর থেকে অনেকটা চাপ কমে যাবে। মাননীয় স্পিকার, আমরা সবাই গর্বের ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছি। সেটি হলো আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুর থানা সদর থেকে আজগানা ইউনিয়নের বংশাই নদীর উপর হাটুভাঙ্গা ব্রিজ, যেটা আজ থেকে 30 বছর 25-30 বছর আগে নির্মিত হয়েছে, সেখানে টোল আদায় হচ্ছে। গোড়াই সখীপুর রাস্তা উপর এই ব্রিজটি 200-র উপরে হয়তো 200 মিটার উপরে হবে। তো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমাকে একদিন বলেছিলেন যে একটা নীতিমালা আছে, নীতিমালা পরিবর্তন না হলে এই টোল আদায়টা বন্ধ করা যাবে না। মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনয়ের সহিত আমি বলবো, আমাদের স্বাস্থ্যমন্ত্রী যদি 50 সদস্য বিশিষ্ট হসপিটাল 100 শয্যা বিশিষ্ট করতে পারে, আপনি 211 বা 210 মিটার যে ব্রিজ, সেটা আপনি 200-র উপরে না রেখে এটা আরেকটু কমিয়ে, যদি কত বছর যাবৎ ব্রিজটা হয়েছে টোলটা আদায় হয়, এই বছর এবং মিটারের সংখ্যা একটু বিবেচনা করে এই গরিব অসহায় মানুষ গ্রাম অঞ্চলের ভিতরে ব্রিজটা, সেইখানে যদি প্রতিনিয়ত এভাবে টোল দিতে হয়, এটা নির্বাচনের আগে জনমানুষের একটা দাবি ছিল আমার কাছে। সেই দাবির মুখে আমি বলেছিলাম যে আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে মহান সংসদে যেতে পারি, তাহলে এই ব্রিজটির নীতিমালা যেটা আছে সেটা দেখে, আইনগত বিষয়গুলো দেখে, যাতে এই টোলটা মাফ করা যায়, বন্ধ করা যায়, সে ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করব। এটা নির্বাচনী একটা প্রতিশ্রুতি ছিল। কুষ্টিয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজা আহমেদ, কুষ্টিয়া 1। মাননীয় স্পিকার, আমি কি দিয়েছিলাম আমার তো খেয়াল নাই। মাননীয় সদস্য, আপনার মনে রাখার জন্য, সকলের মনে রাখার জন্য আমরা বড় একটা স্ক্রিন দিয়েছি। কুষ্টিয়া জেলার দৌলতপুর। মাননীয় সদস্য, ওই যে লেখা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বারাগাংনি থেকে প্রাগপুর পর্যন্ত রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব, আমার একটি রাস্তা যেটা না, এটা মিরপুর থেকে প্রাগপুর, এটা খুব বড় যোগাযোগ ব্যবস্থার রাস্তা। মিরপুর থেকে বাড়াগান্দিয়া পর্যন্ত 15 কিলোমিটার হয়েছে, এখনও 22 কিলোমিটার বাদ আছে। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, অবশ্যই পার্লামেন্টেই। উনি বলেছিলেন যে করে দেব। আমি ওনার কাছে আকুল আবেদন করব, রাস্তাটির অবস্থা খুবই খারাপ, এটা সংস্কার বা পুনর্নির্মাণ করার জন্য ওনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি রাস্তাটি হয়। এটার সঙ্গে বিজেপি 4টা ক্যাম্পেরও যোগাযোগ আছে এবং এইটা 4টা ইউনিয়নের উপর দিয়ে এই রাস্তাটি আছে। এটা একসময় এলজিডির অধীনে ছিল, এইটা গত সরকারের সময় রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে নিয়ে এসছে। এটা 15 কিলোমিটার হয়েছে, বাকি 22 কিলোমিটার রাস্তাটা পুনর্নির্মাণ করার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল আওয়াল, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে উত্থাপনীয় বিষয়
দেলদুয়ার উপজেলার স্বল্প লারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন স্বল্প লারুগ্রাম, জনসংখ্যা প্রায় 2000। অত্যন্ত দুঃখের বিষয়, জনবহুল উক্ত গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। স্বল্প লারুগ্রাম লেখাপড়া করার জন্য বর্তমান শিশু সংখ্যা রয়েছে প্রায় 350। প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত লাউহাটি, দেলদুয়ার উপজেলার লাউহাটি একটি ইউনিয়ন। সেই লাউহাটিতে এই প্রাথমিক শিক্ষা অনুরাগী যারা শিক্ষা অর্জন করতে চান শিশুরা, অনেক 1.5 কিলোমিটার দূরে যেতে হয়। তার চারিদিকে নদী বিধৌত। স্বল্প লারুগ্রামে লেখাপড়া করে বর্তমান শিক্ষার সংখ্যা 350 জন। প্রাথমিক বিদ্যালয় স্বল্প লারুগ্রাম কমলমতির শিশুরা পড়াশোনা করছে মাত্র 62 জন। বিদ্যালয় বিমুখ শিক্ষার্থীর সংখ্যা প্রায় 80%। গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকা এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নদী পারাপার হয়ে অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা না যাওয়ার মূল কারণ। পিছিয়ে পড়া অবহেলিত কমলমতি শিশুদের শিক্ষার অনুকূল পরিবেশ এবং শিক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে দেলদুয়ার উপজেলার স্বল্প লারুগ্রাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা একটি সময়ের ব্যাপার। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, স্বাধীনতার পর যতগুলো সংসদীয় ইলেকশন হয়েছে, এই স্বল্প লারুগ্রামে কোনো প্রার্থী কখনোই যায়নি। এমন একটা অবহেলিত গ্রাম, সেখানে কেউ যায় না। এইবার প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার প্রার্থী হিসাবে আমরা সেখানে গিয়েছি সেই গ্রামের লোকের কাছে। তারা দেখে আমাদের দেখে আপ্লুত হয়েছে। তাদের অনেক দাবি, সেই দাবিটা পূরণ করার লক্ষ্যে জি, ধন্যবাদ মাননীয় সদস্য। ভোলা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। এখানে আছে মাননীয় সদস্য মূল ভূখণ্ড। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অবশ্য স্ক্রিপ্টটা আমার হাতে নাই, তারপর আমি মোবাইল থেকে পড়ছি। না, ঠিক আছে। মাননীয় স্পিকার, আপনি জানেন ভোলা জেলা দ্বীপ জেলা, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ভোলার যোগাযোগ ব্যবস্থা খুবই সংকটপূর্ণ, কারণ লঞ্চের মাধ্যমে ভোলা যোগাযোগ করতে হয়। কিন্তু ভোলা খুব বড় একটি ভূখণ্ড, এখানে পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে, বিশেষ করে যারা অসুস্থ, তাদেরকে ঢাকায় নিয়ে আসা, কিংবা ভোলায় যদি মূল ভূখণ্ড থেকে কেউ যেতে হয় তাহলে লঞ্চে তারা যেতে সাধারণত ভয় পায়। আর বর্ষাকালে সাগর সাধারণত উত্তাল থাকে। এর জন্য ভোলা জেলার সাথে মূল ভূখণ্ডের তাৎক্ষণিক যোগাযোগের জন্য, বিশেষ করে জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য ভোলা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের জন্য মূলত আমি দাবি জানাচ্ছি। আপনার মাধ্যমে আজকের এই হাউজের সামনে এই দাবিটি উপস্থাপন করলাম, ভবিষ্যতে যাতে এই দাবিটিকে বিবেচনায় নেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, রংপুর 6 পীরগঞ্জ আসনে 15টা ইউনিয়ন, একটা পৌরসভা। সেখানে কোর্টভুক্ত 1000 কিলোমিটার রাস্তা কাঁচা, আর কোর্টবিহীন কাঁচা রাস্তা সেখানে 600 কিলোমিটার, মোট 1600 কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষা মৌসুম চলছে,
যোগাযোগ ব্যবস্থা যে এতটাই অনুন্নত, 4.5 লক্ষ মানুষের এই চলাচলের রাস্তাগুলো একেবারেই অনুপযুক্ত বর্তমানে। তো আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে শহীদ আবু সাঈদের, যার কথা আমরা সবাই বলি, কিন্তু তার এলাকার এই অব্যবস্থাপনার দিকে একটু নজর দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে আমাদের এই পীরগঞ্জে সরকারের অনেকগুলো প্রকল্প যেগুলো স্থবির হয়ে আছে, আইটি পার্ক 100 কোটি টাকার, এগুলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, কোটি কোটি টাকার মালামাল সেখানে আছে। মাননীয় স্পিকার মহোদয়কে আমি অনুরোধ করব যেন আমাদের পীরগঞ্জের রাস্তাঘাট। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ, আমাদের ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশে আমি যতটুকু জানি যে 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বার্ষিক চাহিদা। এই চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ আমাদের ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় উৎপন্ন হয়। কিন্তু দুঃখজনক হলো যে পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মূল্য পায় না। এই কয়েকদিন আগেও আমি এলাকায় গিয়েছি, মানুষ পেঁয়াজের মূল্যের অভাবে বা পেঁয়াজ সংরক্ষণের জটিলতার কারণে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু এটাও আবার দেখি যে বছর শেষে যদি কখনো পেঁয়াজ আমদানি করতে হয়, একটা মহামারী লেগে যায়। ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তো আমার বক্তব্য, যেহেতু পেঁয়াজ আমরা উৎপন্ন করতে পারি, আমাদের চাহিদাও 35-36 লক্ষ মেট্রিক টন, কিন্তু 5-6 লক্ষ মেট্রিক টন প্রায় প্রতি বছর পচে যায়। এটা আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারছি না, বা এই উৎপাদন আমরা আরও বাড়াতে পারি যদি রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা হয়। আমাদের কিছু কিছু পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দিচ্ছে, সেটা খুবই অপ্রতুল। এর আধুনিক কোনো হিমাগার পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায় কিনা, যদি করা যায় এটা মোট জিডিপি এবং আমাদের জাতীয় কৃষির জন্য, অর্থনীতির জন্য খুবই উপকার হবে। এবং সবচাইতে বড় কথা, যে এলাকার হাজার হাজার কৃষক যারা শত শত মন পেঁয়াজ উৎপন্ন করে, তাদের জন্য, জীবনমানের জন্য এবং বাংলাদেশের কৃষির জন্য সেটা উপকারী হবে। এবং একই সাথে এইটুকু বলে রাখি, যদি এটা নোটিশে নাই, যে আমাদের এলাকায় বলা হয় যে সোনালি আসে ভরপুর। আমি আমার সময়ের মধ্যেই বলবো যে ভালোবাসি ফরিদপুর, কিন্তু সেই পাট এবারও বিস্তর, হাজার হাজার হেক্টর জমিতে বিস্তর পাট হয়েছে। সেই পাটের যাতে ন্যায্য মূল্য পাঠিয়া পায় এবং পাটের যাতে আবার সেই সোনালি দিন ফিরে আসে, এই বিষয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং পেঁয়াজের বিষয়ে কৃষি মন্ত্রণালয় একটু খেয়াল রাখবেন। এই বিষয়টি আজকে আমি এখানে উত্থাপন করছি এই মহান সংসদে। ধন্যবাদ মাননীয়। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ছে না?